কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর কিভাবে নির্মম হামলা চালানো হয়েছে। গতকালকে সেই হামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আজকে এখানে যারা মিডিয়ার বাইরে উপস্থিত আছে তাদের যে হেডলাইন আমি দেখেছি, আমি মর্মাহত হয়েছি। তারা বলেছেন আহত শিক্ষার্থী করা হয়েছে। যারা হামলা করেছে যে ভিডিও আপনারা মিডিয়ার দ্বিচারিতা, যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখে আসছি, যে যে সরকার ক্ষমতায় থাকে আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং আমি আজকে সুস্পষ্টভাবে আরেকটি কথা বলতে চাই, যে শরীফ হাসান এই হামলার নেতৃত্ব দিয়েছে, সে তার ফেসবুকে লিখে রাখছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না। সে একটা ফেক আইডি চালিয়ে সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে। এবং গতকালকে সে সংবাদ সম্মেলনে যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে সেটি খুবই ন্যাক্কারজনক। এই ধরনের হামলা চালানোর পরে এই ধরনের সন্ত্রাসী যদি এই ধরনের বক্তব্য রাখে, তাহলে আমি বলবো যে আমাদের সকল নেতাকর্মীরা, ছাত্র অধিকার পরিষদ সহ নেতাকর্মীরা এদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে। আমরা দেখেছি শুধুমাত্র 2 জন জড়িত ছিল না, এই হামলায় 10 থেকে 15 জনের একটি বাহিনী তারা এখানে জড়িত ছিল। শুধুমাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন শাহবাগ থানায় আছে, একটু পরে আদালতে ওঠানো হবে। বাকি যে আসামিরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমি একটি বিষয় আরো বলতে চাই, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার করা যেমন কঠিন ছিল, সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেরকম চাপ তৈরি করা হচ্ছিল, ঠিক তেমনি ভাবে এই যে সন্ত্রাসীরা ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রেও তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে একই অবস্থা বর্তমান সময়ে দেখা যাচ্ছে। আমরা বলি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই অভ্যুত্থানের সরকার। এই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কেউ কোনো উপদেষ্টার গাফলতি লক্ষ্য করা যায়, তাকে বলবো সে যেন তার জায়গা থেকে পদত্যাগ করে। ধন্যবাদ সবাইকে। গত পরশুদিন আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমার উপরে একদল সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় যে আক্রমণটি চালিয়েছে, সেখানে আমাকে তারা আমন্ত্রিত অতিথি রেখেছিল। আমি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাই। তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব, আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি। নামার মুহূর্তেই পিছন দিক থেকে 25 থেকে 30 জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানেই তারা আক্রমণ শুরু করে। তো আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে, মানে নামার আগেই। তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি, যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না, বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও না, আর এখানে ছাত্রদলই বা কেন আসবে, এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ। তো এরকম বলার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই। আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয়, আমি সেটা চাই না, আপনারা
সমাবেশটি কন্টিনিউ করেন। তো এটা বলে আমি সমাবেশ স্থল ত্যাগ করে আমি নামবো ওই শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে। এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো। তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায়। সেখানেও তারা আমাকে ছাড়ে নাই এবং তাদের এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, ঠিক একই কাজে তারা এই আক্রমণ। এখানে ছাত্র দলও ছিল না, বিএনপিও ছিল না, আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না। তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন, সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয়। আমার কাছে যেটি মনে হচ্ছে, তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্রদলের ছেলেরা এখানে। কারণ ছাত্রদল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের, ছাত্রদলেই কেন যাবে বা ছাত্র শিবিরেই বা কেন যাবে সেখানে? তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে, বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না। আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন, ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে। তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে। তো আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তো বা ছাত্রদল হতে পারে। তো পরক্ষণে আমি বলেছি যে না, ছাত্রদল তো এখানে আসার প্রশ্নই আসে না, প্রোগ্রামটা আরেকটা দলের। যে এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য, একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য। এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি। আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য। শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল। সে 7-8 জনকে নিয়ে আসছিল, এসে আমাকে অনুরোধ করেছে, ভাই ওনারা তো আপনারই ছোট ভাই, ওনারা একটা ভুল করেছে, যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন। তো আমি তাকে স্পষ্ট করে বললাম তারা যেটা করেছে এটা ভুল না, ভুল হলে আমি 100 বার মাফ করতে রাজি আছি, কিন্তু অপরাধের কোনো মাফ নেই। যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ, এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয়, শহীদ মিনার থেকে শুরু করে তারা একবারে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা আক্রমণ করতে করতে নিয়ে আসে দৌড়ে। তো এটা তো কোনোভাবেই মানে ভুল না, এটা এই অপরাধে আমরা কোনোভাবেই মাফ করতে পারি না, মাফ করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা, খুনি যারা, এদের সর্বোচ্চ বিচার চাই। আরেকটি কথা মনে রাখতে হবে, আজকে যারা আহত বা শিক্ষার্থী দাবি করছে, এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন। আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল থেকে আহত, দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে। এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি, আমাদের এই সার্জিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও, মানে অনেকের সাথে এরা এরকম ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছে। সার্জিস গতকালকে আসছিল, আমি সার্জিসকে বললাম হ্যাঁ তোমার নামটা আসছে, তুমি বলছো ভাই আমি তো জানি না, আমি গত পরশুদিন সারাদিন চিটাগংয়ে ছিলাম। তো ভালো, তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই হামলাকারীরা তো চিহ্নিত, ভিডিও ফুটেজ ছবি সব মিডিয়ায় আসছে, ওদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যে এদের পিছনে কারা আছে, কাদের ইন্ধনে, কাদের প্রেসক্রিপশন এরা বাস্তবায়ন করছে। তো এটা এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়, কিন্তু তারা সেটি করে নাই। এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেও তারা গড়িমসি করছে। তো এই জায়গায় আমাদের পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল সহ্য করে আমরা আজকের এই দল বাংলাদেশের অন্যতম তারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাখবে চেষ্টা করো। থেকে অ্যাটাক করছে, শাস্তির আওতায় নিয়ে। ধন্যবাদ।